আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম কিছু বিষয়ে আলোচনা করবার জন্য। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত কিছুই বন্ধ। এই অবস্থায় তারা পড়াশোনায় ভীষণভাবে পিছিয়ে পড়ছে। তো আমি দীর্ঘকাল ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। এখন অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। তো আমার খুবই ইচ্ছে হলো যে নেতাজি ওপেন ইউনিভার্সিটির বাংলা বিষয়টা নিয়ে বেশ কিছু আলোচনা তোমাদের সামনে তুলে ধরবার। এতে যদি তোমরা সামান্যতম উপকৃত হও তাহলে আমার বেশ ভালো লাগবে। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হলো রবীন্দ্রনাথের সোনারতরী কাব্যের সোনারতরী কবিতা নিয়ে। তো রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। মোট 5টি কবিতা আছে, যেমন নৈবেদ্য, বলাকা, পত্রপুট, শ্যামলী এবং সোনারতরী। তো এই সোনারতরী কাব্যটি এবারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই ভাবতে শুরু করেছ যে তোমাদের অ্যাসাইনমেন্ট এর বিষয়টি কী হবে, কী ধরনের প্রশ্নপত্র হবে ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের ভাবনা শুরু হয়েছে এবং কেমন করে এই ভাবনাগুলো সমাধান হবে বা সলভ হবে সে বিষয়ে আমি মাঝে মাঝেই ভিডিওতে বা ইউটিউবের ভিডিওগুলোতে দেখতে পাই। তো সেগুলোতে আমি বিশেষভাবে লক্ষ্য করে দেখলাম তারা কিন্তু, যারা ভিডিও তৈরি করছেন, তারা কিন্তু এর সহজ সমাধান কোথাও তেমন করে দিতে পারেননি। তো আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনার মধ্যেই কিন্তু তোমাদের সমাধান সূত্রটি পেয়ে যাবে এবং অ্যাসাইনমেন্টের যে সম্ভাব্য প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও এর মধ্যে খুঁজলেই পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমাকে জানাবে। আমি তার উত্তর অবশ্যই দিয়ে দেব। তাছাড়া সম্ভাব্য অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে বা আসতে পারে, এরকম প্রশ্নোত্তরগুলো আমি আমার আলোচনার মধ্যে রেখে দেব। তা সত্ত্বেও যদি তোমাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো অবশ্যই আমাকে জানাবে। আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আসা যাক আমাদের মূল আলোচনার বিষয়টিতে। আমাদের আলোচনার বিষয় সোনারতরী।
এটা সোনারতরী, রবীন্দ্রনাথের সোনারতরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। রবীন্দ্রনাথের 7 নম্বর কাব্যগ্রন্থ এটি। তার আগে বোঝাই যাচ্ছে 6টি কাব্যগ্রন্থ তিনি লিখে ফেলেছেন। তো তার মধ্যে মানুষীর পরে সোনারতরী। মানুষী আমরা দেখলাম 1890 সালে লেখা, আর 1894 সালে সোনারতরী লেখা। তাহলে মানুষী কাব্যগ্রন্থ যেটা, সেই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ মনের জগতে প্রবেশ করলেন এবং সোনারতরীতে এসে রবীন্দ্রনাথের জীবনে যে উপলব্ধিটা এলো, সেই উপলব্ধি রবীন্দ্রনাথকে কাব্য জগতের তথা সাহিত্য জগতের অন্য এক দিকে নিয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সাথে বাস্তব এবং কল্পনা, এই দুটো জগতের মেলবন্ধন ঘটল। কেমন করে? আমরা দেখলাম রবীন্দ্রনাথ এই সময় রবীন্দ্রনাথকে পাঠানো হলো কোথায় না, ঠাকুরবাড়ির যে জমিদারিত্ব ছিল, সেই জমিদারের কাজকর্ম দেখাশোনা করবার জন্য রবীন্দ্রনাথ চলে গেলেন সুদূর বাংলাদেশ, বর্তমান যেটা, সেই সময় যেটা পূর্ব বাংলা বলে আমরা জানি বা অভিহিত। সেখানে শিলাইদহে রবীন্দ্রনাথ গেলেন। শাহজাদপুর, শিলাইদহ, কালীগ্রাম, এইসব জায়গায় রবীন্দ্রনাথ জমিদারি কাজের জন্য চলে গেলেন এবং সেখানে সাধারণ মানুষের সাথে রবীন্দ্রনাথের প্রথম যোগাযোগ ঘটল। সাধারণ মানুষের সুখ দুঃখ, প্রেম প্রীতি ভালোবাসা একেবারে রবীন্দ্রনাথ তাদের কাছে গিয়ে দেখলেন, তাদের নিকটে গিয়ে দেখলেন এবং অন্য এক রবীন্দ্রনাথকে আমরা পেলাম এখান থেকে। এই সময় থেকেই রবীন্দ্রনাথের মধ্যে সাহিত্য এবং বাস্তবতা, মানুষের জীবনের সুখ দুঃখ, এর একটা মেলবন্ধন ঘটে গেল। এখান থেকেই আমরা পেলাম রবীন্দ্রনাথ অন্য এক রবীন্দ্রনাথের আর যে 6টি কাব্যগ্রন্থ আছে, সেখান থেকে 7 নম্বর কাব্যগ্রন্থ সোনারতরীকে পুরোপুরিভাবে আলাদা করে দেখা যেতে পারে। দেখলাম আমরা, এখান থেকে আমরা দেখলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ উঠে এলো। গল্পগুচ্ছের যে গল্পগুলো বাংলা সাহিত্যে প্রথম যে ছোট গল্প, যেটা রবীন্দ্রনাথের হাত ধরে উঠে এসেছিল, তার সার্থক ছোট গল্পের যে রূপ, সেই রূপ কিন্তু এখান থেকেই প্রথম উঠে এলো। তারপরেই রবীন্দ্রনাথের আমরা দেখলাম যে রবীন্দ্রনাথের উপন্যাস জগতে রবীন্দ্রনাথ গেলেন, যেটা তার চোখের বালি। পুরোপুরিভাবে আমরা দেখলাম যে পুরো বাংলা সাহিত্যের যে মোড়, উপন্যাসের যে মোড়, তিনি সেটা ঘুরিয়ে দিলেন পুরোপুরিভাবে। তার আগে তিনি কিন্তু এমন করে পারেননি। তার আগে আমরা দেখতে পেলাম যে তিনি বঙ্কিমী ঘরানার উপন্যাস লিখছেন, বঙ্কিমী বলয়ের মধ্যে নিজেকে আটকে রাখছেন, সেখান থেকে বেরিয়ে যেতে পারলেন না। প্রথম যখন বাস্তব বোধের সাথে
রবীন্দ্রনাথের পরিচয় ঘটল, মানুষের অন্তর্জগতের কথা রবীন্দ্রনাথ যখন একেবারে তাদের পাশাপাশি থেকে তাদের সুখ দুঃখকে ভাগ করে নিলেন, তখন রবীন্দ্রনাথের চেতনার মধ্যে এই সাহিত্য বোধ গড়ে উঠল। তারই ফসল হচ্ছে সোনার তরী। এবার এই সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতাটিকে নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে, নানা ধরনের তর্ক বিতর্ক বাগ বিতণ্ডা তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। দেখা যাচ্ছে অল্প বয়সে যখন সোনার তরী পড়লাম, তখন সোনার তরীর রূপ আলাদা, তার বৈশিষ্ট্য আলাদা, তার অর্থ আলাদা, মানে আলাদা হয়ে আসছে। আজ যখন 60 ঊর্ধ্ব এসে পৌঁছলাম, তখন সোনার তরীকে দেখলাম অন্য রূপে, অন্যভাবে। আইনস্টাইন বলেছিলেন, মাই ব্রেইন ইজ ল্যাবরেটরি। রামপ্রসাদ বললেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। অদ্ভুতভাবে এই যে ভাবধারা, আইনস্টাইনের ভাবধারা, রামপ্রসাদের ভাবধারা, সেই ভাবধারার সাথে সোনার তরীর ভাবধারার অবিকল একটা মিল আমরা খুঁজে পাচ্ছি। আমরা এই সংসারে প্রত্যেকেই নিজের খেতে চাষ করছি, নিজের ব্রেনটাকে চাষ করে যাচ্ছি, নিজের মানব জমিনকে চাষ করে যাচ্ছি। এবং আমরা তাহলে সেই অর্থ করলে কি দাঁড়ায়? সেই অর্থ করলে দাঁড়ায় যে আমরা প্রত্যেকেই একজন কৃষক। আমরা প্রত্যেকেই কৃষক, নিজের ক্ষেত কর্ষণ করছি, চাষ করছি। তো নিজের ক্ষেত বলতে আমাদের মানব জমিন, আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক। আমরা প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করছি। এই আবিষ্কারের যে ফসল, সেটাই হলো সোনার ফসল। আর এই সোনার ফসল আমরা মানব কল্যাণের জন্য দিয়ে যাচ্ছি। যা কিছু সুন্দর, যা কিছু পবিত্র, সমস্ত কিছুই মানব কল্যাণের জন্য আমরা দিয়ে যাচ্ছি। আর সোনার তরী একটা প্রতীকী শব্দ। আমাদের যা কিছু সুন্দর সেই সোনার তরীতে অবিরত সেই সোনার তরীতে দিয়ে দিচ্ছি, এবং সেটা মানব কল্যাণার্থে আমাদের এই নিবেদন। অবশেষে আমাদের সমস্ত জীবন ধরে আমরা যা কিছু সুন্দর সৃষ্টি করছি, যা কিছু সুন্দর চাষ করছি, সমস্ত কিছুই কিন্তু সেই সোনার তরীতে সাজিয়ে দিচ্ছি। তারপর এক সময় মনে হলো যে আমার তো সব দিয়ে দিল, আমার তো আর কিছু রইল না। তখন সোনার তরীকে আমরা যে মানুষ, সোনার তরীর যিনি নায়ক, সোনার তরীকে যিনি বহন করে নিয়ে যাচ্ছেন, সে যেই হন না কেন, তার কাছে আমরা আবেদন করছি, ওই তরীতে আমাদেরও ঠাঁই দাও। আমরা এখানে একা আর থাকবো না। আমরা সমস্ত কিছু নিয়ে গেলে একটা বিরহের সৃষ্টি হলো। তখন সেখান থেকে যেন উত্তর এসে গেল, ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়াছে বলে। আমি নিজে উত্তরটা করলাম, এমনই মনে হলো। তো আমাদের এই বিশ্ব সংসারে প্রতিটা মানুষের অন্তর্জগতের
অন্তর্জগতের অন্তর্নিহিত যে অর্থ, সেই অর্থটাই হচ্ছে সোনার তরীর মধ্যে, সোনার তরী বহন করে নিয়ে চলেছে। অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ যখন এই কবিতাটি লিখছেন তখন সেই শ্রাবণ মাসের সমস্ত আকাশে ঘন মেঘ হয়ে আছে। রবীন্দ্রনাথ বোটে করে ঘুরে বেড়াচ্ছেন, প্রকৃতির এই অপার দৃশ্য, অপার মহিমা সৌন্দর্যকে তিনি উপভোগ করছেন এবং তিনি দেখছেন চারিদিকে সেই কৃষকেরা ধান কাটছেন। সেই সোনার ধান কেটে, ধান তো যখন পেকে যায় তখন সোনার বর্ণ হয়, সোনার মতো বর্ণ হয়। সেই ধানগুলোকে কেটে তারা নৌকা সাজিয়ে নিয়ে যাচ্ছেন এবং সমস্ত আকাশে বর্ষার মেঘ গর্জন করছে, ঘন ঘন বিদ্যুৎ দিচ্ছে। তার মাঝখানে এই সব ধান কাটা মানুষের অবিরত জীবন প্রবাহ বয়ে চলেছে। আর এই যে অবিরত জীবন প্রবাহ, কালের যে স্রোত, সেটাকে রবীন্দ্রনাথ পদ্মা একটা নদী, সেই নদীকে ধরলেন। নদী হলো সেই কালের স্রোত, সেই স্রোত বেয়ে সোনার তরী বয়ে যায়। আর সেখানে সমস্ত কৃষকেরা তাদের নিজের জমি থেকে নিজের ফসল নিয়ে সোনার তরীতে সাজিয়ে দিচ্ছেন। সোনার তরী ভরে উঠছে প্রতিদিন। এটা একটা প্রতীকী, সোনার তরী হচ্ছে একটা প্রতীকী শব্দ। প্রত্যেকটা মানুষই তার মানব জীবনের যা কিছু সুন্দর, সমস্ত কিছু, তার ক্ষেতের যা কিছু সুন্দর, সমস্ত কিছু তুলে দেয় এই বিশ্ব সংসারের কল্যাণার্থে, কিংবা তার নিজের যে ছোট্ট সংসারটি আছে সেই সংসারকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। প্রতিদিন একটু একটু করে সাজিয়ে দিচ্ছেন, তার সোনার ফসল দিয়ে সাজিয়ে দিচ্ছেন। কিন্তু এই সাজাতে এমন একটা সময় উপস্থিত হয় যখন সেই মানুষটি বলে ওঠে, আমি তো সবই দিয়ে দিলাম, তাহলে এবার আমাকে নাও। সেই সোনার তরী তখন তাকে আর গ্রহণ করে না। সোনার তরী থেকে উত্তর আসে, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, ঠায় নাই ছোটে সে তরী। সেখানে একটা তীব্র হাহাকার, একটা তীব্র বেদনাবোধ, একটা বিরহ মানুষের জীবনে চলতে থাকে। এই বিরহ, এই তীব্র বেদনাবোধ প্রতিটি মানুষের মধ্যে আছে। সোনার তরী কাব্যে একদিকে কৃষকের জীবনের বাস্তবতা, আর একদিকে কবির, আর একদিকে হচ্ছে সমস্ত মনোজগতের বা মনুষ্য জীবনের যে দর্শনগত দিক, এই দুটো দিক মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে এই কবিতাটা শুনে, এই কবিতাটা পড়ে শোনাবার চেষ্টা করছি এবং এই কবিতাটা নিয়ে তোমাদের সামনে পড়ে শোনাতে কিছু আলোচনাও রাখছি। সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। একেবারে বর্ষার একটা মেঘের বর্ণনা এর মধ্যে খুবই স্পষ্ট। কূলে একা বসে আছি নাহি ভরসা। তার মানে আমরা ধরে নিতেই পারি কবি যেন একজন কৃষক স্বরূপ। আমরা প্রত্যেকেই কৃষক, চাষি, কবি ঠিক তেমন করে
বললেন যে কুলে একা বসে আছি নাহি ভরসা। কেন? কারণ প্রচণ্ড বর্ষা শুরু হয়ে গেছে। আমার ছোট্ট ক্ষেতের পাশে আমি বসে আছি। কখন যে চারিদিকে জল, কখন যে প্রচণ্ড আরও বেশি বর্ষা হয়ে আমাকেও ভাসিয়ে নিয়ে যাবে তার ঠিক নেই। সেই জন্য তিনি কোনো রকম ভরসা পাচ্ছেন না। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। বর্ষার দিনের, বর্ষার সময় একটা নদীর যে রূপ, যে খরস্রোতা রূপ, সেই রূপের বর্ণনের মধ্যে আছে। ধান কাটা হলো সারায়, বর্ষার মধ্যে ধান ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি করে সেই ধানগুলো কেটে ফেলতে হবে। এবং এটা একেবারে আমাদের বাংলাদেশের কৃষকের ধান কাটার একটা ছবি, বর্ষার ছবি। বর্ষাকালে যে ধান হয় সেই ধান কাটার ছবি। কাটিতে কাটিতে ধান এলো বরষা। তাহলে ধান কাটতে কাটতে বর্ষা শুরু হয়ে গেছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এক অদ্ভুত ব্যাপার। একখানি ছোট ক্ষেতে আমি মালিক, আমি একলা, আর আমার চারপাশে বাঁকা জল খেলা করছে। কখন যে সেই বাঁকা জল এসে আমাকেই ডুবিয়ে নিয়ে যাবে, সেই জন্য এখানে বসে থাকাও বেশ মুশকিল। কোনো রকম ভরসা পাচ্ছেন না। পরপারে দেখে আঁকা তরু ছায়া মুশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। দূরের যে গ্রাম, সে গ্রামের দিকে কবি লক্ষ্য করে দেখলেন যে সে গ্রামটি যেন কালি দিয়ে মাখা হয়ে আছে। অর্থাৎ সমস্ত মেঘলা আকাশে কোনোরূপ রোদ্দুর নেই। সেই জন্য গ্রামখানি রূপ ওই রকম তরু ছায়া মুশি মাখার মতো হয়ে গেছে। অর্থাৎ গাছের যে ছায়ার যে রূপ, সেই রূপের মতো গ্রামখানি হয়ে আছে। কি যেন কালি ঢেলে দিয়েছে এরকম মনে হচ্ছে আর কি। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। সেই প্রভাত বেলায় গ্রামের এই অবস্থা। প্রভাত বেলায় সাধারণত যে কোনো গ্রাম বা যে কোনো প্রাকৃতিক সৌন্দর্য একদম রোদ্দুরে জল হয়ে ওঠে, তাই না? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত আকাশ মেঘে ঢাকা বলেই এই অবস্থা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা। বারবার একটা কথা উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে এপারেতে ছোট ক্ষেত আমি একলা। তার আমরা প্রত্যেকেই ছোট ছোট জমিতে চাষ করে যাচ্ছি। মানে আমরা প্রত্যেকেই আমাদের ব্রেনটাকে চাষ করছি, আমাদের মস্তিষ্ককে চাষ করছি, আমাদের মনন জগৎকে চাষ করে যাচ্ছি। সেখানে মানুষ একা, তাই না? মানুষ এখানে কিন্তু বড্ড একা। মানুষ যখন নিজের মনন জগতে থাকে, নিজের মস্তিষ্কের জগতে থাকে, যখন হৃদয়ের জগতে থাকে, তখন তো মানুষ একা। সেই কারণেই কবি এখানে এই কথাটি বারবার বললেন, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। কেমন যেন শুনতে লাগে না? কেমন কষ্ট হয়। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। খুব স্পষ্ট একটা ছবি যে পদ্মার মাঝ বরাবর কে যেন গান গাইতে গাইতে তরি বাইতে যাচ্ছে। সেটাকে দেখে মনে হলো কে এই তরি তাকে যেন আমি চিনি, বহু চেনা জানা কোনো ব্যক্তি হয়তো হবে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। তা ভরা পালে চলে যায়, একদম পুরোপুরিভাবে পাল টাঙিয়ে সে বাতাসের উপর নির্ভর করে বাই করে ছুটে চলেছে তার নৌকাটি নিয়ে। আর ঢেউগুলো নিরুপায় হয়ে তাকে পথ করে দিচ্ছে, কোনো উপায় নেই।
দেখে যেন মনে হয় চিনিও হরে, মনে হচ্ছে আমার অনেক চেনা, আমার অনেক পরিচিত কোনো একজন সেই তরি বেয়ে তর তর করে চলে যাচ্ছে। কবি এই কথা ভাবছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে। কবি যেন আকুল হয়ে গেছেন, আকুল হয়ে বলছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, তুমি দয়া করে কুলে এসে তোমার তরিখানি ভেড়াও। কারণ তিনি একলা, সেই কারণে তরিখানি ভেড়ানোর জন্য, তরিখানিকে কুলে ভেড়ানোর জন্য তিনি আকুল হয়ে গেছেন। কবি আকুল হচ্ছেন। প্রত্যেকটা কৃষকই ঠিক এমনভাবে, প্রত্যেকটা মানুষ ঠিক এমনভাবে আকুল হয়। একা বলেই কখন ডুবে যাবে ঠিক নেই। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। তুমি যেখানে খুশি যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে এতদিন ধরে আমার ফসল চাষ করেছি, সেই ফসলকে একটু একটু করে বড় করে তুলেছি, সেই ফসল তো হয়তোবা প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যাবে, নদী এসে গ্রাস করবে। তাই তোমার ওই তরিতে, তোমার এই নৌকোয় আমার সমস্ত সোনার ফসল তুলে দিতে চাই। আমি এগুলো নষ্ট করতে চাই না, আমার বহুদিনের সাধনার ফসল। প্রত্যেকটা মানুষের মনন জগতের, হৃদয়ের বা মস্তিষ্ক জগতের যে সাধনার ফসল, সেটাকে সে কখনো নষ্ট করতে চায় না। সেটা তার বড় প্রাণীর ধন, তার আত্মজ, তার আত্মজা। সেই কারণে সযত্নে সেটা রেখে যেতে চান। এই আকুলতা কবির মধ্যে এই কারণেই দেখা যাচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই আকুলতা দেখা যায়। যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছে ভরে। যত চাও, যা আছে সব তুমি নাও। তারপরে সেই যিনি তরণী বাহক, যে মাঝি, সে প্রশ্ন করলো, আর আছে? উত্তর, আর নাই দিয়েছি ভরে। আর নাই, সব দিয়েছি। এতকাল নদী খুলে জাহালয়ে ছিন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। অদ্ভুত! এতকাল নদী খুলে জাহালয়ে ছিন ফুলে, এতকাল নদী খুলে মানে নদী হচ্ছে কালো স্রোত। কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, তারি রথে নিত্য ধাও। তাই না? সেই নদী খুলে আমি আমার মনন জগতে চাষ করেছি, আমার মস্তিষ্কের জগতে চাষ করেছি, আমার হৃদয়ের জগতে চাষ করেছি। করে যা কিছু সোনার ফসল ছিল, সমস্ত কিছু তোমার তরিতে সাজিয়ে দিলাম। এখন আমি কি নিয়ে থাকবো? মানুষের মনন জগতের, হৃদয়ের জগতের ধন যখন চলে যায়, তখন মানুষের মধ্যে প্রবল বিরহের সৃষ্টি হয়। মানুষের মনন জগৎ থেকে যখন মানুষ তার সমস্ত ধন, মানুষ তার সমস্ত সুন্দর, সমস্ত পবিত্র যা কিছু, সবটাই যখন একেবারে সোনার তরিতে পরিপূর্ণ করে দেয়, তখন মানুষ ভীষণ একাকিত্ব বোধ করে। এই একাকিত্ব বোধ থেকেই মানুষের শূন্যতার সৃষ্টি হয়। কবির মধ্যে ঠিক এই শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম কবি উচ্চারণ করলেন,
শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই অদ্ভুত শূন্যতার মধ্যে কবি যেন দিন কাটাচ্ছেন এখন। অর্থাৎ সোনার তরীতে তিনি জীবনের সমস্ত ধন তুলে দিয়েছেন, সমস্ত মূল্যবান ধন তুলে দিয়েছেন। প্রতিটা মানুষের সংসার জীবনের ঠিক এই একই কথা। প্রত্যেকটা মানুষই তার যা কিছু সুন্দর, সেই সুন্দর দিয়ে সে তার সংসার জীবনকে পরিপূর্ণতা দেয়। তারপর সে যখন একেবারে জীবনের শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হয়, তখন সে উচ্চারণ করে যে আমার যা কিছু ছিল সব তো সোনার তরীতে পরিপূর্ণ করে দিলাম, এবার তুমি আমাকে সোনার তরীতে একটু স্থান দাও। তখন সে যেন নিজে নিজেই উচ্চারণ করে, ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার থালে দিয়াছে বুড়ি। অর্থাৎ তার ঠাঁইটুকু ওই সোনার তরীতে আর হবে না। এই শূন্যতা বোধ নিয়েই প্রত্যেকটা মানুষকে জীবনের একদম সাহান্যকালে, জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে মানুষকে যেন শূন্যতা, গভীর শূন্যতা বোধের দিকে ঠেলে দেয়। এই কবিতায় কবি যেমন সাধারণ কৃষকের জীবন থেকে শুরু করে একেবারে নিজের জীবনের মধ্যে, সমস্ত মানুষের জীবনের মধ্যে একটা অদ্ভুত দার্শনিকতার ভাব এখানে তুলে ধরেছেন। এই কবিতার সার্থকতা এখানেই। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, সোনার তরী কবিতাটি বোঝানোর ব্যাপারে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে এ বিষয়ে, সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই আমাকে জানাবে। আমি তার যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম। তোমরা কী ধরনের প্রশ্ন করবে সেই অপেক্ষায় রইলাম। এখন তোমাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসা এবং সকলে ভালো থাকার জন্য আমার গভীর আন্তরিক ইচ্ছা প্রকাশ করছি।